পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। 293টি আসনের মধ্যে 260টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে দলটি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পদ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং তৃণমূলের পরাজয়ের কারণ কি? বিজেপি সরকার এলে কি হবে সেখানকার রাজনীতি এবং সম্প্রীতির পরিস্থিতি? বাংলাদেশে বা এর প্রভাব কি হবে সেসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, গতকাল তো আসলে আমরা নির্বাচনে একটি ফলাফল পেলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। তো এই ফলাফলটিকে আপনি কিভাবে দেখছেন? কতটা অনুমেয় ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে এবারের ভোট যেদিন হলো সেই দিন ভোটার টার্ন আউট যেটাকে বলি, অর্থাৎ যারা ভোট দিতে এসছে সেই সংখ্যাটা কিন্তু স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ছিল। 93% ভোট পড়েছিল এবং সেক্ষেত্রে মহিলা ভোটারদের অংশগ্রহণ ছিল কিন্তু প্রায় 95%। তো তার মধ্যে দুটো বিষয় অনুমান করা হচ্ছিল। প্রথমত ছিল যে এটা হয়তো আহ, কেন্দ্রীয় সরকার SIR নামে যে মানে ভোটারদের শুদ্ধিকরণের যে প্রক্রিয়া বা বিশেষ অনুসন্ধানের যে কাজটা শুরু করেছিলেন, সেইটার কারণে হয়তো মানুষ ভোট হারাতে পারে তারা, বা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যেতে পারে, এইরকম একটা আশঙ্কা থেকেই হয়তো তারা ভোট দিয়ে তাদের নাগরিকত্ব বা ভোটের অধিকার রক্ষার জন্য তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, এইরকম একটা অনুমান করা গিয়েছিল। এবং সেই ক্ষেত্রে মনে করা হয়েছিল যে এবার তাহলে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অথবা বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি বা TMCর পক্ষে থাকবেন। এটা হচ্ছে একটা একটা মোটামুটি আন্দাজ। দ্বিতীয় আন্দাজটা ছিল যে মমতা ব্যানার্জি তো 15 বছর ধরে সেখানে আছেন, ক্ষমতায় ছিলেন, এবং এই সময়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন যদি বলি, ওখানে কর্মসংস্থান যদি বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির যদি কথা বলা হয়, এগুলো নিয়ে বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের অভিযোগ ছিল। এমনকি যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ছিলেন রাজ্যসভায় সদস্য হিসাবে, তাদেরও দু একজন কিন্তু 2-3 বছর আগে বিভিন্ন অভিযোগে তারা পদত্যাগ করেছিলেন। এবং যারা এখন বিজেপির নেতৃবৃন্দ আছেন তারা অনেকেই কিন্তু তৃণমূলে এক সময়তে ছিলেন, কিন্তু তারাও পরবর্তীতে তৃণমূলের শাসন ব্যবস্থার সাথে সহমত না হওয়ার কারণে তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে কেউ বিজেপি করেছেন, কেউ অন্যান্য দলে যোগ দিয়েছেন। তো এই প্রেক্ষাপটে এটাও ধারণার মধ্যে ছিল যে এটা হয়তো একটা অ্যান্টি ইনকামবেন্সি যেটাকে বলি, অর্থাৎ যে সরকার ক্ষমতায় আছে তার বিরুদ্ধে জনবিক্ষোভের বা জন অসন্তোষের একটা প্রভাব পড়তে পারে এবং ভোটের ফলাফলে। এই দুটো ধারণাই ছিল। তবে এখন এটুকু ফলাফল দেখে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে যে দ্বিতীয়টাই সত্যি হয়েছে। অর্থাৎ মানুষ যে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরে যে শাসন কাঠামো ছিল সেটাকে যে গ্রহণ করেননি, তার একটা নমুনা কিন্তু বা তার একটা প্রকাশই আমরা দেখলাম। তবে এখানে বেশ কয়েকটা জিনিস উল্লেখ করা দরকার। যে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, একটু ছোট্ট ইতিহাস যদি বলি, ওখানে 1947 সাল থেকে 1977 সাল পর্যন্ত কিন্তু কংগ্রেস পার্টি মোটামুটি পশ্চিমবঙ্গ শাসন করেছে। 1977 সালে গিয়ে তারা একদমই ধসে গেল। তখন উত্থান হলো বামপন্থী বা লেফট ফ্রন্ট যেটাকে বলা হয়, জ্যোতি বসুর নেতৃত্বে লেফট ফ্রন্টের উত্থান হলো। এবং লেফট ফ্রন্টও কিন্তু তারপরে 1977 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত তারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকলো। তারপরে 2011 সালের পরে তারা একেবারে ধসেই গেল বলা যায়। তো এবারেও সেই একই ঘটনা, একই ধরনের বিষয়টা আমরা দেখছি যে মমতা ব্যানার্জি 15 বছরে TMC নিয়ে ক্ষমতা থাকার পরে এবারও এরকম একটা একেবারে ধসে যাওয়া যেটাকে বলে সেরকম হয়েছে। যদিও ভোটের সংখ্যায় 5% তফাৎ দুজনের মধ্যে, অর্থাৎ
বিজেপি পেয়েছে 46%, আর তৃণমূল পেয়েছে 41%। কিন্তু ফলাফলে গিয়ে এটা একটা বিজেপির পক্ষে ভূমিধস বিজয় তাদেরকে দিয়েছে। তো যেটা বলা চলে একটা হচ্ছে যে মনে হচ্ছে ফলাফল দেখে যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের অনাস্থাটাকে জোরে সোরে প্রকাশ করেছে, এবং তারা মনে করেনি যে তৃণমূল কংগ্রেস যেভাবে শাসন কাঠামো চালিয়েছে সেটাতে তারা সন্তুষ্ট ছিলেন। এখান থেকে একটা শিক্ষা আমার কাছে মনে হয় যেটা আমরা নিতে পারি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য, হয়তো এটা চিন্তার একটা সুযোগ তৈরি করবে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজনীতিক এই বিবর্তনটাকে গত 50 বছর ধরে যদি দেখি, সেটা হচ্ছে আপনি যে কোনো আদর্শকেই নিয়ে রাজনীতি করেন না কেন, সরকার পরিচালনায় যদি জনগণের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণভাবে সরকার পরিচালনা না করা যায়, তাহলে কোনো আদর্শ দিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকা যায় না। সেটা কংগ্রেসের ক্ষেত্রেও হয়নি, সিপিএম এর ক্ষেত্রেও হয়নি, এবার কিন্তু মমতার ক্ষেত্রে হলো না। শিক্ষাটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি সুশাসন না দিতে পারেন, মানুষের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ ভাবে তারা কাজ না করতে পারেন, বা মানুষের প্রত্যাশার বিপরীতে যান, তাহলে তারা যে কোনো আদর্শ নিয়েই কথা বলুন না কেন, তারা কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবেন না। আমি যদি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, বিজেপির এই উত্থান এবং তৃণমূলের এই ভরাডুবি নির্বাচনে, তো সেটার আপনি একটা দুইটা যদি কারণ আপনার কাছে মূল কারণ জানতে চাই বা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে, সেগুলো কি? একটা তো যেটা বললাম যে অনাস্থা, জন অনাস্থা, মমতার প্রশাসনের প্রতি মানুষের ক্ষোভ বিভিন্ন কারণে জমেছিল, তার একটা প্রকাশ নির্বাচনে এসেছে। দ্বিতীয় যেটা হয়েছে, এটা আমি সরকারের বা বিজেপির দিক থেকে যদি দেখি, তাহলে এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে এখানে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি পার্টি তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল, এবং সেই সর্বশক্তির সাথে রাজনৈতিক সর্বশক্তির সাথে প্রাতিষ্ঠানিক কাঠামোটা যুক্ত ছিল, যেমন নির্বাচন কমিশন, প্রশাসন যদি বলেন, এবং দিল্লি থেকে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের উপর তারা প্রচন্ড ধরনের চাপ সৃষ্টি করেছিল, এবং সেই ক্ষেত্রে 90 লক্ষ লোককে তাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা হয়েছে, বা প্রশাসনকে নাড়াচাড়া করে, এবং গতকাল পর্যন্তও কিন্তু প্রশাসনের নাড়াচাড়া করা হয়েছে আধিকারিক যারা বা কর্মকর্তা যারা ছিলেন। ফলে আমার কাছে মনে হয়েছে যে এই রাজনৈতিক লড়াইটার মধ্যে আমরা এক ধরনের রাজনীতির বাইরের উপাদানের উপস্থিতিটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং ফলাফলের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। কারণ এখন যে ফলাফলের চেহারাটা পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে আসনগুলোতে বেশি সংখ্যক ভোটারদেরকে এই SIR এর আওতায় আনা হয়েছিল বা বিশেষ অনুসন্ধানের আওতায় আনা হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি ভালো ফলাফল করেছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে এখানে বিজেপির জয়লাভটাকে নিশ্চিত করার জন্য প্রশাসনিক এবং বলতে পারেন নির্বাচন কমিশন এবং সরকারের ব্যবস্থাপনার আওতায় এখানে এক ধরনের একটা চাপ দেয়া হয়েছে, যেটা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে বলে আমার ধারণা। মমতা ব্যানার্জিও কিন্তু একই কথা বলেছেন আজকে। তিনি বলেছেন যে প্রায় 100-র মতো আসনে কারচুপি করে তাকে হারানো হয়েছে এবং তিনি তার পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে সামনে কি হবে? ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু এই ধরনের বক্তব্য খুব একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে হয় না আগে, এবং আমি মনে করি যে মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ রাজনীতির আলোকেই নির্বাচন ফলাফলটাকে মেনে নিয়ে তিনি যদি ভবিষ্যতে ভোটারদের কাছে আরো আকর্ষণীয় কর্মসূচি নিয়ে যেতে পারেন, তাহলে তো সেই সম্ভাবনাটা সামনে রইলই। এছাড়াও ধরেন পঞ্চায়েত নির্বাচন আছে সামনে, সেখানেও ইচ্ছা করলে তৃণমূল যথেষ্ট পরিমাণে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে, এবং যেমনটা বলছিলাম যে ভোটের পার্সেন্টেজ বা ভোটের যে শতকরা হার, সেটা খুব বেশি তফাৎ না, কিন্তু মাত্র 5%। তো 5%-এর জায়গায় মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো শক্তিশালী একটা রাজনৈতিক দল হিসাবে দাঁড়িয়ে আছে। কাজে সেই ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না গিয়ে তার ভেতরে থেকেই আমার ধারণা লড়াই চালিয়ে যাবার
সুযোগ হয়তো তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির আছে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, ভারতের যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি মানে অসাম্প্রদায়িক একটি চেতনার একটি রাজ্য আমরা দেখি। আপনি যেমনটি বললেন যে আগে একসময় কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে মমতা ব্যানার্জি। এই প্রথম আমরা দেখছি যে বিজেপির মতো একটি মানে কট্টরবাদী দল তারা আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানকার যে ধর্মনিরপেক্ষতার জায়গা, যে সম্প্রীতির জায়গা, হিন্দু মুসলিম, সে জায়গাটুকু আসলে কতটুকু থাকবে সামনে? বা এরই মধ্যে আমরা কিন্তু কিছু বিশৃঙ্খলা এবং মানে ঘটনাও শুনতে পাচ্ছি। তা আপনার কাছে কি মনে হয়? আসলে এই ব্যাপারে বোধহয় আমরা একটু বেশি আশাবাদ প্রকাশ করছি। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের পূব দিকের ভারতের রাজ্য ত্রিপুরায় কিন্তু একসময় কমিউনিস্ট পার্টি শাসিত রাজ্য ছিল। সেটাতে কিন্তু বিজেপি এসছে অনেক দিন ধরেই, বিজেপি আছে ওখানে। আসাম যদি বলি, সেখানেও একটা বড় বাঙালি জনগোষ্ঠী আছে। সেখানেও কিন্তু দেখবেন আপনি বিজেপি অনেকদিন ধরেই ক্ষমতা আছে। গত 5 বছর ছিল, এবারও তারা ক্ষমতায় এসছে। তো কাজেই এই অঞ্চলে বিজেপির উত্থানটা আকস্মিক বা একেবারেই অপ্রত্যাশিত ছিল সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং এবার সেই কারণেই ধরেন এখানে আপনি যেমনটা বলছিলেন যে এখানে একেবারেই আমরা অসাম্প্রদায়িক বা পশ্চিমবঙ্গ অসাম্প্রদায়িক, এই ধারণাটাও আমি মনে করি পুরোপুরি ঠিক না। কারণ গত নির্বাচনেও কিন্তু বিজেপি ভালোই ফলাফল করেছিল, যদিও এবার মতো ততটা করতে পারবে। কাজেই বিজেপির একটা স্রোত ছিল, এবং এই স্রোতটা এবার পশ্চিমবঙ্গে প্রশাসনিক বা গভর্নেন্সের যে প্রবলেম গুলো ছিল সেই পথটা দিয়েই আমার ধারণা তারা এবার নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করার সুযোগ পেয়েছে বলে আমার ধারণা। তো কাজেই এখানে পশ্চিমবঙ্গে বিজেপির উপস্থিতি একেবারে অপ্রত্যাশিত এরকম ছিল সেটাও মনে করছি না। আর আমাদের আশপাশে অন্যান্য জায়গায় আগে থেকেই তো বিজেপি এসে আছে, যে বিশেষ করে যে রাজ্যগুলোতে কমিউনিস্টরাও শাসন করেছে, সেখানে যেমন ত্রিপুরার কথা আমি বললাম। তো কাজেই এই অঞ্চলে বিজেপির উত্থান এটা নতুন নয়, আগে আমরা দেখেছি, এবং সেটা আমরা বাংলাদেশ থেকে তো দেখি। তারা ভারতের রাজ্য হিসাবে তারা শাসন করে, সেটা তাদের বিষয়। আমরা বাইরে থেকে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করি বা। আপনি যেমনটি বললেন, আমরা যদি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, যে পশ্চিমবঙ্গের ক্ষমতা এখন আসলে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদিও আসলে দেশের সাথে দেশের যে সম্পর্ক সেটা তৈরি হয়, রাজ্যের সাথে না। কিন্তু তারপরও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার ফলে বাংলাদেশের সাথে সম্পর্কে কি তার কোনো প্রভাব পড়বে? এটাকে আমি দুই ভাগে দেখি। একটা হচ্ছে যে ধরেন বিজেপি নির্বাচনকালীন সময়তে বিজেপির পশ্চিমবঙ্গ নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, যেগুলোকে আমরা খানিকটা উস্কানিমূলক কথা হিসেবে দেখতে পারি, এবং যেগুলো আমাদের কাছে মনে হয় না যে এটা খুব সুচিন্তিত বক্তব্য। এবং তবে এটাও আমরা বুঝি যে নির্বাচনকালীন সময়ে, প্রচারণার সময় অনেক কথাই অনেকে বলেন। পরবর্তীতে তারা যখন সরকার গঠন করেন তখন কিন্তু তাদের অবস্থানটা পরিবর্তিত হয়। তো আমি এখানে দুইটা চেহারা আহ, বলবো। একটা হচ্ছে যে আসামে বিজেপির যে সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে খুব ভালো ব্যবহার করেনি। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্ন সময় পুশিং এটা ওটা করেছে, যেগুলো বাংলাদেশকে বিরক্ত করেছে। আরেকটা চেহারা, এবং পশ্চিমবঙ্গ কি সেটা করবে এটা আমরা জানি না, কিন্তু নির্বাচনী প্রচারণা যদি একটা মানদণ্ড হয় তাহলে মনে করার কারণ আছে যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে, যেটা আমাদের আশঙ্কার কারণ। এবার আমি যদি অন্যদিকে একটা বাস্তব অবস্থার দিকে আসি, বিজেপি সরকার গঠন করলে বিজেপিকে তো পশ্চিমবঙ্গকে শান্তিপূর্ণভাবে চালাতে হবে, নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে রাজ্য প্রশাসনকে চালাতে হবে। সেটা যদি চালাতে হয় তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের সাথে, যেহেতু তাদের সবচেয়ে বড় সীমান্ত, সেই সীমান্ত শান্তিপূর্ণ থাকুক, এটাও কিন্তু আমি মনে করি যুক্তিসঙ্গত ভাবে যে কোনো মানুষের জন্যই চিন্তা করার সুযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য আছে, মানুষের যাতায়াত আছে। বাংলাদেশিরা গিয়ে সেখানে ব্যাপক তাদের অর্থনীতিতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেন। তো কাজে সেই জায়গাতে এবার বিজেপির দল বলেছে তারা কর্মসংস্থান করতে চান। তো কাজে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য এগুলো যদি করতে চান তারা,
এবং এর মধ্য দিয়ে যদি তারা একটা ভালো প্রশাসন চালাচ্ছেন এই দৃষ্টান্তটা মানুষের সামনে তুলে আনতে চান, তাহলে কিন্তু তাদের বাংলাদেশের সাথে সদ্ভাব রেখেই চলতে হবে। এবং এই সাথে আরো একটা কথা বলে রাখি যে গভর্নেন্স যেটাকে আমরা বলি বা প্রশাসন কিন্তু বাই নেচার এটা মধ্যপন্থায় চলে। এখানে এক্সট্রিমিজম বা এক্সট্রিম আইডিয়াস খুব বেশি কাজে আসে না। তো সেই জায়গায় সেই ধারায় যদি বা সেটা যদি চিন্তা রাখি, তাহলে আমার ধারণা নির্বাচন প্রচারকালীন সময়ে যত কথাই তারা বলে থাকুক, বাস্তব অর্থে পশ্চিমবঙ্গকে শান্তিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যদি তারা করতে চান, তাহলে বাংলাদেশের সাথে সহযোগিতা করাটাই আমার মনে হয় তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। সেটা যদি হয়, তাদের পশ্চিমবঙ্গ যেমন তাদের জন্য ভালো হবে, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব রাখবে এবং আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা দুই পক্ষই এখন একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার সচেষ্ট আছে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই জায়গাটাতেও কাজ করার ইতিবাচক সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা তো দেখেছি যে একসময় আসলে তিস্তা চুক্তির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গকে একটি বাধা বলেছিল। তো এখন তো আসলে পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই সরকার গঠিত হতে যাচ্ছে। আবার আপনি একটি পুশব্যাকের কথা বললেন। তো সেই হিসাব করে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশের লাভ ক্ষতির সমীকরণটা আসলে কি দাঁড়াবে? লাভ ক্ষতি যেটা হচ্ছে যে লাভ হচ্ছে যে আমরা মনে করি যে যদি বা পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ থাকে, ব্যবসা বাণিজ্য আমাদের সাথে চালু থাকে, সীমান্ত বা শান্তিপূর্ণ থাকে, এগুলো আমাদের জন্য লাভ। এবং এখন বাংলাদেশের সামনে একটা বড়, বাংলাদেশ ভারত দু দেশের সামনে একটা বড় বিষয় হচ্ছে গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টা। যেহেতু পানি সংক্রান্ত বিষয়টা রাজ্য বিষয়াবলীর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমার ধারণা এখন এই গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে আমরা ভারতের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা চলছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইতিবাচক আমি বলবো সহমতের প্রয়োজন হবে। তা আমি আশা করি যে দুই দেশের আমাদের উভয়েরই স্বার্থের আলোকে এই চুক্তি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ইতিবাচক ভূমিকা পালন করবে। তিস্তা ঝুলে আছে, আমরা সেটা যে ভিত্তিতে তখন সিদ্ধান্ত হয়েছিল সেটা যদি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়, যেহেতু পশ্চিমবঙ্গ এখন বিজেপি সরকার আসবে, আমরা সেটা দ্রুততম সময়ে করতে চাই। আর শেষ যেটা আপনি বললেন, পুশিনের বিরুদ্ধে তো আমাদের বাংলাদেশ সরকার, এখনকার বিএনপি সরকার তার ম্যানিফেস্টোতে তো পরিষ্কার বলেছে, আমরা এটা গ্রহণযোগ্য বলে মনে করি না। আজকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটলে আমরা উপযুক্ত জবাব দেব। তো কাজেই আমার ধারণা যে পশ্চিমবঙ্গে এটা ভারতের অভ্যন্তরীণ একটা বিষয়, অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আমরা এতে অংশীদার নই, কিন্তু যেহেতু নিকট আমাদের প্রতিবেশী রাজ্য, সেহেতু আমরা এটাকে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা তাদের এই নির্বাচন উত্তর পরিবেশে নতুন সরকার আসলে তারা আমাদের বাংলাদেশের এবং ভারতের সম্পর্কের বড় প্রেক্ষাপটের আলোকে ইতিবাচক ভাবেই তারা বাংলাদেশের সম্পর্ক বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও এবং আপনার শ্রোতা বন্ধুদের ধন্যবাদ।